হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে, ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে, পোর্শন থেকে আমরা বৃত্ত বা সার্কেল চ্যাপ্টারটা কমপ্লিট করছি। তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল এবং প্রবলেম সলভিং লেকচার আমরা দিয়েছি। সেখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কনসেপ্ট ওয়াইজ আমরা করেছি, জেনেছি, শিখেছি এবং সেই সাথে তার রিলেটেড যে যে প্রবলেমগুলো আমাদের স্ট্যান্ডার্ড যে বই, এসএনদের বইতে যে যে কোয়েশ্চেনগুলো আমাদের করতে দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা সলভ করেছি। আজকে হচ্ছে তার পরবর্তী লেকচার, যেখানে আমরা বৃত্তের দুটো বৃত্ত কখন তারা একে অপরকে স্পর্শ করবে, সেটা বহিঃস্পর্শ হতে পারে কিংবা অন্তঃস্পর্শ হতে পারে, কখন স্পর্শ করবে কিংবা তাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এবং সেই স্পর্শবিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় তেই সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে। এই এত কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই চ্যানেলের প্রত্যেকটা লেকচারই খুব ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে লেকচার নাম্বার ওয়াইজ তোমরা কিন্তু পর পর ভিডিওগুলো দেখো, খাতায় নোট ডাউন করো এবং সেই রেসপেক্টে কিন্তু প্র্যাকটিস করো। এবং চোখ বন্ধ করে এই চ্যানেলে যদি তোমরা ফলো করে যাও এবং যা যা বলছি সেই রিলেটেড ভাবে সেইভাবে যদি তোমরা জিনিসগুলোকে প্র্যাকটিস করো, তোমাদের অঙ্কের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচারটা। খুব মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো এবং প্র্যাকটিস করো সেইভাবে। ঠিক আছে? তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কখন দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে। দুটো বৃত্ত স্পর্শ করার অর্থ হচ্ছে তারা বাইরে থেকেও স্পর্শ করতে পারে অথবা অন্তঃস্পর্শ করতে পারে, অর্থাৎ একজনের ভিতর আর একজন রয়েছে এবং ভিতর থেকে তারা তাদের পরিধিকে স্পর্শ করেছে, সেটা হতে পারে। তো প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কখন দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে, অর্থাৎ দুটো বৃত্তের সমীকরণ আমাদের এখানে লাগবে। ঠিক আছে? এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা ক্লাস 10-এ করেছি, সেখানে সেগুলো প্রান্তরিকও আসতো, খুব ইম্পর্টেন্ট থিওরেম ছিল, সেগুলো উপপাদ্য ছিল। এখন আমরা যেটা করবো সেটা জ্যামিতিক উপায় করেছি, কিন্তু এবার আমরা করবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপায়। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করার জন্য প্রথমে আমরা কি করবো না, দুটো বৃত্তের সমীকরণ কিন্তু এখানে ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি, মনে করি বৃত্ত দুটির বৃত্ত দুটির সমীকরণ, প্রথম বৃত্তটার যে সমীকরণ রয়েছে সেটা আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। সেটাকে আমরা দুটো বৃত্ত যেহেতু করবো তাই g1x ধরলাম, প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এবং আরেকটা সমীকরণ আমরা ধরছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণ হচ্ছে দুটো বৃত্ত যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে সেক্ষেত্রে এই বৃত্ত দুটো কখন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করবে, তার ক্রাইটেরিয়াটা কি হবে, তার কন্ডিশনটা কি হবে। তা ছবি অনুযায়ী যদি দেখি, এটা আমরা নতুন কিছুই নয়, কেননা বহিঃস্পর্শ করার যে কনসেপ্ট সেটা আমরা ক্লাস 10-এ জানি, সেই কনসেপ্টেই চলবে। তো দুটো বৃত্ত রয়েছে, ধরলাম এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। তো এই দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে তাদের সেন্টার রয়েছে। সেন্টারটা আমি ধরলাম এটা হচ্ছে α1, β1, আর এই সেন্টারটা ধরছি হচ্ছে α2, β2। তাহলে এই দুটো সেন্টারের মধ্যে আমরা যদি একটা কানেকশন তৈরি করি, একটা লাইন ড্র করি, ঠিক আছে, একটা জয়েনিং লাইন তৈরি করি যেটা কিনা তাদের কেন্দ্র দুটোকে সংযোগ করছে, কেন্দ্র দুটো সংযোগকারী সরলরেখা, তাহলে এটা নিশ্চয়ই প্রথম বৃত্তের রেডিয়াস হবে আর এইটুখানি পোর্শন হবে সেকেন্ড বৃত্তের রেডিয়াস। তাহলে বাইরে থেকে স্পর্শ করলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তাদের রেডিয়াস দুটোর যোগফলের সমান হবে, তাদের ব্যাসার্ধ দুটোর যোগফলের সমান হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতেই পারি 1 এবং 2 নম্বর বৃত্ত
বহিঃস্পর্শ করলেই তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হবে। ব্যাসার্ধের যোগফলের সমান হবে, অর্থাৎ আমরা যদি বলি যে প্রথম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি হয়, অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা 1, বিটা 1 এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু R1 একক হলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও যদি ধরি, এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা 2, বিটা 2 এবং ব্যাসার্ধ R2 একক হলে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করবে যদি বৃত্ত দুটি বহিঃস্পর্শ করবে যদি আমি যদি কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমি যদি A বলি প্রথমটাকে, আর পরেরটাকে যদি B বলি, তাহলে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করবে যদি AB দূরত্বটা হয় R1 প্লাস R2, অর্থাৎ ব্যাসার্ধ দুটির যোগফল। সেন্টার দুটোর মধ্যে দূরত্ব অর্থাৎ AB দূরত্বটা R1 প্লাস R2, অর্থাৎ ব্যাসার্ধ দুটোর যোগফলের সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি AB দূরত্ব মানে হচ্ছে √, আলফা 1 বিটা 1 এবং আলফা 2 বিটা 2 এর মধ্যে দূরত্ব, অর্থাৎ আলফা 2 মাইনাস আলফা 1 এর হোল স্কোয়ার প্লাস বিটা 2 মাইনাস অফ বিটা 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। তো এটাই হচ্ছে আমাদের কাছে বহিঃস্পর্শ করার শর্ত। তাহলে বহিঃস্পর্শ করলে কি হচ্ছে না, দুটো বৃত্তের যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তৈরি হবে, সেই দূরত্বটা কিন্তু তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে। আবার অন্য ক্ষেত্রে যদি স্পর্শ হয়, তাহলে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান হবে, অর্থাৎ বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ দিতে হবে, তবে গিয়ে অন্তঃস্পর্শ করার শর্ত পাবো। কিন্তু সেটা আমি পরে আলোচনা করছি, আমি ডাইরেক্ট আগে বহিঃস্পর্শ করার ক্ষেত্রে, ঠিক আছে, তাদের স্পর্শবিন্দু স্থানাঙ্কটাও বার করে দেখাচ্ছে এখানে। তাহলে এখানে হেডিং দেবো আবার হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। নেক্সট আমরা এটা হেডিং দেবো, সেটা হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি করে বের করবো, আমরা যদি ঠিক করে খেয়াল করি, জিনিসটাকে খেয়াল করি, ছবিটা যদি আরেকবার আঁকি, আমি ছবিটা নয় আরেকবার আমি আঁকছি। এই হচ্ছে একটা বৃত্ত এবং এখানে আরো একটা বৃত্ত রয়েছে, এবং আরো একটা বৃত্ত ধরলাম এখানে রয়েছে। এই দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটো এরকম হবে। এখন
তাদের কেন্দ্রের স্থানাঙ্ক, এটা ধরলাম একটা কেন্দ্র, এটা ধরলাম এই বৃত্তের কেন্দ্র। তাদের মধ্যবর্তী যে দূরত্বটা তৈরি হচ্ছে, তাহলে এটা যদি R1 বলি, এটা যদি আমি বলি R2, তাহলে এইখানে এর কোঅর্ডিনেটটা হচ্ছে, সেন্টারটা হচ্ছে α1 β1, যেটাকে আমি এ নাম দিচ্ছি, আর এটা হচ্ছে বি নাম দিচ্ছি, যার কোঅর্ডিনেট হচ্ছে α2, β2। তো এই ক্ষেত্রে আমরা R1 + R2 করে এবি ডিস্টেন্সটা পেয়েছি। আমি ধরলাম পি পয়েন্টে তারা বহিঃস্পর্শ করেছে, এই যে পয়েন্টটা তৈরি হয়েছে, পয়েন্ট অফ কন্টাক্ট, সেটা হচ্ছে পি। তাহলে আমরা এই ধরি যে বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করলে, অর্থাৎ এক্সটার্নালি তারা যদি টাচ করে, তাহলে সেক্ষেত্রে পি বিন্দুটা কি হবে না, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী কোন একটা পয়েন্ট। কিন্তু কোন পয়েন্ট, সেটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সেই পি পয়েন্টটা এবি সরলরেখাকে R1:R2 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করেছে। এখানে R1, এখানে R2, অর্থাৎ R1:R2 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করেছে। বহিঃস্পর্শ যখন করছে, তখন পি বিন্দুটা, স্পর্শ বিন্দুটা, এ বি যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা যেটা পি, সেটা কি করছে না, সেন্টারের যে লাইনটা এ বি, তাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে? তাহলে করলে পি বিন্দুটি তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা সরলরেখা এবি কে R1:R2 অনুপাতে, কোন অনুপাতে না, R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সেক্ষেত্রে অন্তর্বিভক্ত করার জন্য যে ফর্মুলা ছিল ক্লাস 9-এ, অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বা যেটাকে আমরা বলতাম সেকশন ফর্মুলা, সেটা সেক্ষেত্রে আমরা কি করে বার করতাম, সেখানে আমরা কি করে বার করতাম না, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, একবারে আমি স্থানাঙ্ক দিয়ে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেটা পি বিন্দুর স্থানাঙ্ক হবে α1। এই যে আলফা ওয়ান এর সঙ্গে আসবে হচ্ছে R2, আর α2 এর সঙ্গে যাবে R1। α1 এর সঙ্গে যাবে R2, α2 এর সঙ্গে যাবে R1। ঠিক আছে? তাহলে α1R2 প্লাস α2R1 ডিভাইডেড বাই R1 + R2, কমা, এবার যদি বিটার ক্ষেত্রে আসি, বিটার করেসপন্ডিং যদি জিনিসটাকে ভাবি, তাহলে β1R2 উল্টো করে হয় কিন্তু, এখানে α1 এর সঙ্গে কে রয়েছে, R1, কিন্তু α1 এর সঙ্গে গুণ হবে R2, আর α2 এর সঙ্গে গুণ হবে হচ্ছে R1, উল্টো উল্টো গুণটা হয়। β1R2 প্লাস β2R1 ডিভাইডেড বাই R1 + R2। জাস্ট এটা কিন্তু ক্লাস 9-এর জিনিস, এটা কিন্তু একদমই ক্লাস 11-এর জিনিস নয়, এটা কিন্তু ডাইরেক্ট ক্লাস 9-এর জিনিস, এটা আমরা জাস্ট লিখলাম। ঠিক আছে? এটা হবে আমাদের কাছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এইটুকুনি কনসেপ্টের উপর ডিপেন্ড করে, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এবার যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ করবো বই থেকে। কোয়েশ্চেনটা কি দিয়েছে এবার সেটা দেখা যাক, কোয়েশ্চেনটা আমাদের কাছে কি আছে। কোয়েশ্চেনটা রয়েছে হচ্ছে এরকম, সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা কোথাকার না, এটা হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক আমরা জানি যে দুটো মার্ক জিনিস রয়েছে, একটা হচ্ছে 3 নম্বরের জন্য, একটা হচ্ছে 4 নম্বরের জন্য। এটা হচ্ছে 4 মার্কসের যে বর্ণনামূলক কোয়েশ্চেন গুলো রয়েছে বইতে, সেই কোয়েশ্চেন গুলো 7 নম্বর প্রবলেম, পেজ নম্বর 231, পেজ নম্বর হচ্ছে 231,
পেজ নাম্বার 231, কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক আছে, কি করে সলভ করবো? কোয়েশ্চেনটাতে কি বলেছে? আমরা জাস্ট বহিঃস্পর্শ শিখেছি, এখানে অন্তঃস্পর্শ শিখিনি। এবং কোয়েশ্চেনটা আমরা সেটাই নিয়েছি যেখানে বহিঃস্পর্শ কথাটাই শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, যেখানে অন্তঃস্পর্শের কোনো ব্যাপার লাগবে না। ঠিক আছে, আমি কিন্তু এতটাই জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলোকে প্রিসাইজ করছি, যাতে করে কিন্তু আমি হ্যাপাজার্ড ভাবে কাজটা কিন্তু করছি না, বা হ্যাপাজার্ড ভাবে কিন্তু পড়াচ্ছি না, যে পরপর যা আছে করালাম। আমি কিন্তু তার জন্য যথেষ্ট টাইম দিতে হয় জিনিসটাকে অনেক বেশি ভাবতে হয় যে এটার সঙ্গে এই কোয়েশ্চেনটাই যাচ্ছে, সেইটার জন্য কিন্তু যথেষ্ট টাইম টেকিং ব্যাপারটা। ঠিক আছে, ফলে যেভাবে জিনিসটাকে আমি খাটছি তোমাদের জন্য, সেই খাটনিটা নিজেরাও খাটো, নিজেদের জন্য অন্তত। এবং ভিডিওগুলো ঠিক সেইভাবেই সিস্টেমেটিক ওয়েতে কম্প্যাক্ট ভাবে দেখো, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো নাম্বার আসবে। ঠিক আছে, এইভাবে আমার মনে হয় না ইউটিউবে আর কোনো ভিডিও আছে। ঠিক আছে, ভিডিওর অভাব নেই ইউটিউবে, কিন্তু ঠিক এতটা সিস্টেমেটিক, এতটা কম্প্যাক্ট, এতটা কংক্রিট ভাবে খুঁজলেও কিন্তু পাওয়া যাবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0, এবং এই যে দুটো বৃত্ত, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করছে দেখাতে বলেছে, অর্থাৎ বৃত্ত দুটোর ব্যাসার্ধ বার করতে হবে এবং কেন্দ্র বার করতে হবে, এবং সেই কেন্দ্র দুটোর যে সংযোজক সরলরেখার দৈর্ঘ্য, কেন্দ্র দুটোর মধ্যে যে দূরত্ব, সেটা যেন ব্যাসার্ধ দুটো যোগফলের সমান হয়। এটাই শিখলাম আমরা বহিঃস্পর্শ করলে। যদি সেটা হয় তো প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবং স্পর্শ করার পর তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক যেভাবে আমি ফর্মুলা লিখে দিলাম, পি পয়েন্টার কোঅর্ডিনেটটা সেইভাবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে কি দিয়েছে? প্রথম বৃত্তটার সমীকরণ। তাহলে লিখি, বৃত্ত দুটির সমীকরণ হলো, বৃত্ত বা প্রদত্ত বৃত্ত দুটির সমীকরণ, প্রদত্ত বৃত্ত দুটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0, এবং আরেকটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত। তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র কি করে বার করব? না, 1 নম্বর বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। কি তুলনা করলে কি আসছে? না, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, সরি, এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার রয়েছে এখানে, এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে -4 রয়েছে হচ্ছে 2g1 এর পরিবর্তে। এগুলো নিশ্চয়ই নতুন নয়, ওই জন্য আমি সব এগুলো আগের ভিডিওতে বারবার হয়েছে, আগের যে সমস্ত ভিডিও হয়েছে। ঠিক আছে, তো ওই জন্য আমি বারবার বলছি, যদি আগের ভিডিও যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে কিন্তু ভিডিওগুলো পর পর তোমরা জিনিসগুলোকে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, পরের লেকচার কিন্তু ধরতে সুবিধা হবে, নাহলে সব নতুন লাগবে যে কোথা থেকে আসছে। যদিও প্রতিটা ক্লাসে প্রতিটা জিনিস আমি নতুন করে বারবার করে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি, রিক্যাপ করার চেষ্টা করছি, কিন্তু সবটা হয়তো সম্ভব হয় না। ফলে আমাদের প্রথম থেকে কিন্তু ভিডিওগুলো সেইভাবেই রেডি রাখতে হবে, যাতে নেক্সট ভিডিওটা দেখার জন্য আমাদের তৈরি থাকতে পারি আমরা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0 সঙ্গে যদি তুলনা করি, তাহলে -4টা হবে হচ্ছে এখানে 2g1, এক্স এর কোএফিসিয়েন্ট সঙ্গে এক্স এর কোএফিসিয়েন্ট যদি ইকুয়াল করি, তাহলে 2g1 ইকুয়ালস টু -4, তারপর 2f1 ইকুয়ালস টু 6, এবং c1 ইকুয়ালস টু হচ্ছে 8। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটার কোনো ব্যাপার নেই,
তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি G1 এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে -2, এখান থেকে F1 এর জন্য যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 3, এবং এখান থেকে C1টা তো 8 পেয়েছি, সেখানে আর কিছু সিম্পলিফাই করার নেই। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, সুতরাং 1 নম্বর বৃত্তের, আমি 1 নম্বর বৃত্তই বলছি, 1 নম্বর বৃত্তের 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র স্থানাঙ্ক যদি আমি এ বলি, এটা কি, এটা হচ্ছে ফর্মুলা কি, -G1 -F1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে -G1, তাহলে মাইনাসটা তো মাইনাস, আর G1 মানে হচ্ছে আরো -2, আবার F1 মানে হচ্ছে 3, এই ফর্মুলার মাইনাস আর F1 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে মাইনাস মাইনাসে +2। কোঅর্ডিনেট লেখার সময় কিন্তু 3টে দাগ দিয়ে আমি লিখি, এবং 3টে দাগ দিয়ে লেখাটাই ভালো কোঅর্ডিনেট লেখার সময়, যেটাকে ইকুইভ্যালেন্ট টু বলা হয়। কেউ যদি সমান চিহ্ন দেয় তাতে কোনো ভুল নেই। 2, -3, 2, -3। আর ব্যাসার্ধ কি হবে, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি R1 বলি, সেই R1টা কত, R1টা হচ্ছে √, ফর্মুলা হচ্ছে G², মানে এখানে G1 ধরেছি, G1² প্লাস F1² মাইনাস C1, একদম পুরোনো ফর্মুলা, সেকেন্ড ক্লাসের ফর্মুলা এটা, সেকেন্ড যে লেকচার দিয়েছি সেখান থেকে এটা ডিরাইভ করেছিলাম আমি। ভ্যালুগুলো বসাই, তাহলে G² মানে কত, G মানে হচ্ছে -2, তাহলে -2 এর স্কোয়ার, প্লাস F মানে কত, এখানে F1টা 3², আর সিটা কত, C1টা হচ্ছে 8, তাহলে কত হচ্ছে ক্যালকুলেট করলে, √-2 স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 9 অ্যান্ড -8, তাহলে দিস ইমপ্লাইজ, এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে, তাহলে 9 - 8 করে 1, তার মানে √5 পেয়ে যাচ্ছি, √5, যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে √5 পাচ্ছি। এবার আমরা সেকেন্ড বৃত্তটার জন্য কাজটা করব। সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে এবং সেই সাথে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে করা যাক। 2 নম্বর বৃত্ত, তার জন্য তুলনা করতে হবে 2 নম্বর বৃত্তের সমীকরণকে, 2 নম্বর বৃত্তের সমীকরণকে, তাহলে x² + y² + 2g2x + 2f2y + c2 = 0 এর সঙ্গে তুলনা করে পাই 0 এর সাথে তুলনা করে পাই, তাহলে 2g2 সমান কত আসছে, 2f2 সমান কত আসছে, আর c2 সমান কত আসছে দেখি এবার। 2g2 মানে এখানে x এর কোএফিসিয়েন্ট, সেটা 2 নম্বর সমীকরণে কত আছে, -10, -6, 14, -10 -6 14, তার মানে 2g2টা হচ্ছে -10 -6, আর এটা হচ্ছে 14, তাহলে এটা যদি -10 হয় তাহলে g2-র ভ্যালু হচ্ছে তাহলে -5, 2 দিয়ে কাটলে, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে f2-র ভ্যালু হচ্ছে -3, এবং c2টা তো 14 হয়েই রয়েছে। তাহলে সুতরাং, তাহলে 2 নম্বর বৃত্তের এই চ্যাপ্টারের কাজ কিন্তু এখনো শুরুই করিনি, মানে এই আজকের লেকচারের যে ফর্মুলাটা ডিরাইভ করেছি সেই কাজ কিন্তু আমি এখনো শুরুই করিনি, এটা কিন্তু আমরা বৃত্তের যে সেকেন্ড লেকচার রয়েছে সেইখানের কাজ করছি, যে বৃত্তের সাধারণ সমীকরণ যে পোর্শনটা করেছিলাম সেই সাধারণ সমীকরণ থেকে শুধুমাত্র কেন্দ্র এবং ব্যাসার্ধের সমীকরণ বার করছি, ব্যাসার্ধের ভ্যালু বার করছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত এই চ্যাপ্টারে যে স্পর্শ করার ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখনো কাজে লাগাইনি, তাই এরপরে সেটা আসবে, যে কেন্দ্র ব্যাসার্ধ বার করার পর তারপর সেটা কাজে লাগবে। তাই প্রতিটা লেকচার কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে একটা করতে গেলে আগেরটা কিন্তু কাজে লাগছে। ঠিক আছে,
তো 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমি বি দিয়ে ডিনোট করি কেন্দ্রটাকে, তাহলে সেটা কি ফর্মুলা? -G2 - F2। G2 মানে কত? G2 মানে হচ্ছে -5। আবার ফর্মুলার জন্য কিন্তু একটা মাইনাস আছে, লোকে এই জিনিসটা ভুল করে। এই জিনিসটা ভুল করলে কিন্তু খুব মুশকিল, কারণ আমাদের মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, আর G2 নিজস্ব ভ্যালুতে একটা -5 আছে, একটা মাইনাস আছে। তাহলে -5 হবে, একটা -5 মোটেও হবে না। তারপর F2 আগে ফর্মুলার একটা মাইনাস আছে, আবার F2 নিজে একটা মাইনাস ভ্যালু নিয়েছে, সেটা হচ্ছে -3। তাহলে ওভারঅল আমরা যেটা কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি সেটা মাইনাসে মাইনাসে +5 অ্যান্ড মাইনাসে মাইনাসে +3। এবং তার ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ ইকুয়ালস টু যদি R2 বলি, তাহলে R2 ইকুয়ালস টু কত হচ্ছে? √G2² প্লাস F2² মাইনাস C2, G² প্লাস F² মাইনাস C। বহুবার ইউজ হয়েছে ফর্মুলাটা। এবার G2² এর মান কত? G2 মানে হচ্ছে এখানে আমাদের কাছে -5, তাহলে -5 স্কোয়ার প্লাস -3 মানে F টা হচ্ছে -3, আর C2 এর ভ্যালু হচ্ছে 14। তাহলে কত হচ্ছে? 25 প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 14। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 25 - 14 মানে হচ্ছে আমাদের কাছে এখানে হলো 11, আর আবার 9, তার মানে হয়ে যাচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে √20। আর √20 মানে কত? 4 × 5। 4 এর রুট করলে কত হয়? 2, কিন্তু 5-এর রুট সেটা ইরেশনাল নাম্বার, √5ই রেখে দেবো। ঠিক আছে, করণীয় আকারে রেখে দেবো ক্লাস 10 এর মতো। তাহলে এটা গেল R2। ঠিক আছে, এখানে একটা একক কথাটা লিখতে পারি, বিকজ এটা ব্যাসার্ধের একটা মান, সেটাকে আমরা একক বলে লিখতেই পারি। এবার আমরা কন্ডিশনটা চেক করব যে দুটো বৃত্তের যে কেন্দ্র এ এবং বি, সেই এ এবং বি কেন্দ্র দুটোর মধ্যে যে দূরত্ব, সেটা তাদের ব্যাসার্ধ R1 এবং R2 যোগফলের সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে বহিঃস্পর্শ করেছে, নয়তো করেনি। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা লিখে রাখ, তাহলে লিখি এবার। সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সেটা বার করব। সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? একটা কেন্দ্র হচ্ছে A, একটা কেন্দ্র বি, তাহলে কেন্দ্র দূরত্বকে আমরা AB দিয়ে লিখতে পারি। এবং দূরত্ব যেহেতু মাথায় একটা বার দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে বোঝাচ্ছে A থেকে B বিন্দুর দূরত্ব, সেটা কত হচ্ছে? √। এবার এ বি বিন্দুটা কত? একটা হচ্ছে 5,3 হচ্ছে বি বিন্দুটা, আর একটা হচ্ছে এ বিন্দুটা কত? এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে 2, - 3, 5,3, 2, - 3, তাদের মধ্যে দূরত্ব কত হবে? এবার আবার ক্লাস 9-এর ফর্মুলা লাগবে, যে দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা। একটা হচ্ছে 5,3, আর একটা হচ্ছে 2, - 3। এদের মধ্যে দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, দূরত্ব বার করার ক্ষেত্রে কি করতে হয় না, আমরা 5-এর সঙ্গে 2 লাগবে, 3-এর সঙ্গে -3, এভাবে করব। তো 5 - 2 তার স্কোয়ার প্লাস 3 - 3, কারণ আমাদের 5 - 2 যেমন করলাম, সেরকম 3 মাইনাস ওই দিকের কোঅর্ডিনেটটা করবো, কিন্তু ওদিকের কোঅর্ডিনেট নিজস্ব একটা -3 রয়েছে, নিজস্ব একটা মাইনাস রয়েছে, তাই আমি এখানে ব্র্যাকেট ইউজ করে মাইনাস করলাম, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 5 - 2 মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, 3 মাইনাস মাইনাস 3, মাইনাস মাইনাস +3, তার মানে হচ্ছে 6। তাহলে 6 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত? 9, 6 স্কোয়ার করলে কত? 36। 9 আর 36-এ কত? 9 আর 36-এ কত হচ্ছে আমাদের কাছে? সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে 45। তার মানে টোটাল কত হলো? 5 নং 45। এই 9-এর রুট করলে কত হয়? 3, আর 5-এর রুট আবারও থেকে যাবে, যেটাকে আমরা লিখতেই পারি, যেটাকে আমরা লিখতে পারি যে, আচ্ছা থাক, এবি হয়ে গেছে। সুতরাং
একবারই করে দিই। এখানে আমরা যদি লিখি √5 + 2√5 করতে পারি 3√5টাকে √5 + 2√5, তাহলে প্রথম √5টাই হচ্ছে আমাদের কাছে R1 বেরিয়েছিল এবং পরের √5টা হচ্ছে R2 বেরিয়েছিল, এবং সেটাই তার মানে কি হলো, ব্যাসার্ধ দুটির যোগফল বা সমষ্টি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়ালস টু সাম অফ দি রেডিয়াস। ওকে, তার মানে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারছি যে বহিঃস্পর্শ করছে। সুতরাং সুতরাং প্রদত্ত বৃত্ত দুটি প্রদত্ত বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। এবার আমি ধরে নিচ্ছি যে স্পর্শবিন্দুর যে স্থানাঙ্কটা বার করতে বলেছে, তাহলে সেকেন্ড পোর্শনে বলেছে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটাও বার করো, কোথায় বহিঃস্পর্শ করেছে, কোন পয়েন্টে বহিঃস্পর্শ করেছে সেটা বার করো। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি এবার যে সেকেন্ড পোর্শন যেখানে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা আমরা বার করতে চলেছি, মনে করি স্পর্শবিন্দু স্পর্শবিন্দুটি হলো পি। তাহলে এই পি বিন্দু যদি মানে স্পর্শবিন্দু হয়, বহিঃস্পর্শ যেখানে করেছে সেই বিন্দুটা যদি পি হয়, তাহলে আমরা কিন্তু আবার এই কথাটা সেখানে ইনক্লুড করতে পারি। সেই কথাটা আবার আমরা লিখে নিতে পারি যে বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করলে পি বিন্দুটি তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই কথাটা কিন্তু আমরা পুনরায় এখানে ইউজ করতে পারি, খুব ভাইটাল একটা কথা। ঠিক আছে, এই কথাটা যেটা আমরা থিওরিতে ইউজ করেছি সেই কথাটা আবারও আমরা এখানে খুব সহজেই ইউজ করতে পারছি। তাহলে সেটা যদি আমরা এখানে ইউজ করি, কিংবা পুরো জিনিসটাই, তাহলে ওখানে কত আসছে, আহ তাই এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, আমরা নিজেরা একবার লিখে নিতে হবে এখানে যে পি বিন্দুটা তাদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা এবি কে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে, এখন R1:R2 অনুপাত মানে কত, এখন R1:R2, R1টা কত √5, R2টা কত 2√5, তাহলে R1:R2 is nothing but 1:2, 1:2, ঠিক আছে, 1:2 অনুপাত। তাহলে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হবে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে তার মানে কমা কমা দিয়ে লিখে দিই। এবার R1:R2 মানে বেরিয়েছে 1:2, তার মানে নিচে দুটোতেই থাকবে হচ্ছে 1+2, 1+2। আমি অনুপাতটা নিচে লিখতে বলেছি, যোগফলটা যেহেতু অন্তর্বিভক্ত। এবার 2 এর সাথে একটা কিছু গুণ হবে, প্লাস 1 এর সাথে একটা কিছু গুণ হবে। এই যে 2 আর 1 একই হবে, এখানে 2 এর সঙ্গে কিছু একটা গুণ হবে, প্লাস 1 এর সাথে কিছু একটা গুণ হবে। এবার কি গুণ হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কেন্দ্র দুটোর উপর। কেন্দ্র দুটো কত ছিল, কেন্দ্র দুটি ছিল হচ্ছে 5, 3, 2, -3, 5, 3, বা আগে দেখতে হবে 2, -3, এটা হচ্ছে এ বিন্দু, আর বিটা হচ্ছে 5, 3, কারণ এ এর দিকে কিন্তু R1 আছে, বি এর দিকে R2 আছে, ভালো করে বুঝতে হবে, এর দিকে R1 আছে, বি এর দিকে R2 আছে, তাহলে R2টা এর সঙ্গে গুণ হবে, R2টা এর সাথে গুণ হবে, আর R1টা গুণ হবে হচ্ছে বি এর সাথে। তাহলে এই যে 2টা সেটা হচ্ছে R2 করেসপন্ডিং এখানে কত আছে 2, তাহলে সেটা গুণ হবে এর কোঅর্ডিনেট গুলোর সাথে, মানে এর যে প্রথমটা হচ্ছে 2, আর 1 গুণ হবে কার সাথে, বি এর প্রথম কোঅর্ডিনেট হচ্ছে 5 এর সাথে। তারপর এই দুইটা আবার এই যে R2 র যে 2 সেটা গুণ হবে কার কার সাথে,
এর কোঅর্ডিনেটের সঙ্গে অর্থাৎ -3, এবং এই আর এই 1টা কার সঙ্গে গুণ হবে, সেটা হচ্ছে বি এর কোঅর্ডিনেট অর্থাৎ 3-এর সঙ্গে। এটা ক্যালকুলেট করলে যা বেরোবে 2 দুগুণে 4 প্লাস 5 ডিভাইডেড বাই 3, কমা -6 প্লাস 3 বাই 3, তার মানে কত হচ্ছে 4 আর 5 হচ্ছে 9/3, কমা 3/3, -3/3, ইনফ্যাক্ট 9/3 মানে কত 3, আর -3/3 মানে কত -1। তাহলে এটাই হবে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। এটাই হবে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কোনো দুটো বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করে, তখন তার ক্রাইটেরিয়াটা এরকম ভাবে করতে হবে। যখন কি হবে না, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে, ঠিক আছে। আমরা এক্ষেত্রে সংযোজক সরলরেখার যে মানে সাধারণ যে স্পর্শক, ঠিক আছে, স্পর্শবিন্দুতে যে স্পর্শকটা তৈরি হবে সেই স্পর্শকের সমীকরণও কিন্তু আমরা এখানে বার করতে পারবো। স্পর্শকের সমীকরণটাও কিন্তু চাইলে আমরা এখানে বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে তার শর্তটা কি হবে। দুটো বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করবে অর্থাৎ ভিতরের দিক থেকে স্পর্শ করবে বা টাচ করবে, সেক্ষেত্রে তার শর্তটা কি হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি দুটো বৃত্ত, একটা বৃত্ত হচ্ছে এরকম এবং আরেকটা বৃত্ত হচ্ছে সামথিং এইরকম, যারা কিনা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে, অর্থাৎ ভিতরের দিক থেকে স্পর্শ করেছে, ঠিক আছে। বাইরে থেকেও স্পর্শ করতে পারি, ভিতরের দিক থেকেও স্পর্শ করতে পারি, আমি ধরলাম ভিতরের দিক থেকে করেছে। তাহলে সেক্ষেত্রে তাদের যে সেন্টারটা আমরা পাবো, এখানে একটা সেন্টার রয়েছে, আর তাছাড়া পুরোটা এখানে একটা সেন্টার ধরলাম, এটা হচ্ছে বড় বৃত্তের সেন্টারটা, ঠিক আছে, এটা একটা বড় বৃত্তের সেন্টারটা। তাহলে আমি যদি নামটা দিই এখানটা, তার মানে এ দিচ্ছি আমি ভিতরের বৃত্তটাকে, আর এটাকে ধরলাম বি সেন্টারটা, ঠিক আছে। এটা হচ্ছে বি। তার মানে পুরো যে রেডিয়াসটা এখান থেকে যদি স্পর্শবিন্দু পি হয়, তাহলে এ থেকে পি পর্যন্ত যে রেডিয়াসটা সেটা হচ্ছে আমার কাছে ধরলাম R1, আর পি থেকে বি পর্যন্ত সেটা তো হচ্ছে ছোট বৃত্তের রেডিয়াসটা, সেটা হচ্ছে R2। তাহলে এখানে আমি বলতে পারি, মনে করি বড় বৃত্তটির কেন্দ্র হচ্ছে এ বিন্দুতে, যার কোঅর্ডিনেট হচ্ছে α1, β1, এবং ব্যাসার্ধ হচ্ছে R1 একক, আর ছোট বৃত্তটির কেন্দ্র হচ্ছে বি বিন্দুতে, যার স্থানাঙ্ক হচ্ছে α2, β2 একক, মানে β2 স্থানাঙ্কটা। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে R2 একক। ওকে, তাহলে সেক্ষেত্রে অন্তঃস্পর্শ করার শর্ত কি। এখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলেই, তাহলে আমরা দেখতেই পাচ্ছি
ই থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, বা আমি সেটাকে R1 বলছি। ঠিক আছে, যেটা বলবি সেটাতে কোনো অসুবিধা নেই। বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, আর এইটুখানি হচ্ছে আবার R2। তাহলে এই পোর্শনটা নিশ্চয়ই R1 মাইনাস R2। তাহলে R1 মাইনাস R2 করলে কিন্তু আমরা কেন্দ্র দুটো, আর এটা কি, এ আর বিটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু এখন R1 মাইনাস R2 হয়ে গেল। কেন্দ্র দুটির দূরত্ব কিন্তু এখন R1 মাইনাস R2 হয়ে গেল। স্পর্শ করলে তাহলে কি লিখতে পারি আমরা? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ দুটির পার্থক্য সমান। ব্যাসার্ধ দুটির পার্থক্যের সমান। পার্থক্য বলছি কেন? পার্থক্য আর বিয়োগফলের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য মানে হচ্ছে এখানে পরম মানটা, অর্থাৎ যে বড় বড় থেকে ছোট বিয়োগ। পার্থক্য মানে হচ্ছে, সবসময় আমরা মাথায় রাখবো, পার্থক্য যখনই বলছে তখন হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে। আর বিয়োগ ফল মানে যে কোনো একটা বিয়োগ করলেই হয়, কিন্তু অবশ্যই যে কোনো একটা বিয়োগ করলে হবে না, কারণ দূরত্ব বোঝাচ্ছি, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। কিন্তু যে কোনো একটা বিয়োগ করলে, ছোট থেকে বড় যদি বাই চান্স বিয়োগ করে দিই তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে, তাহলে এটা কিন্তু পজিটিভ জিনিস, সেটা কখনো নেগেটিভের সঙ্গে নিশ্চয়ই সমান হবে না। ঠিক আছে, তার মানে দূরত্ব যেহেতু বলছি তার মানে পজিটিভ সেন্সে বলছি। ফলে ব্যাসার্ধ দুটির পার্থক্য বলতে হবে, ডিফারেন্স বলতে হবে। ঠিক আছে, সাবট্রাকশন বলাটা উচিত হবে না। ঠিক আছে, এবং পজিটিভ ডিফারেন্স, অর্থাৎ এবি যে রেখাংশটা রয়েছে তার দূরত্ব, মানে তার লেন্থ, সেটা কার সঙ্গে সমান হবে না R1 মাইনাস R2 সঙ্গে সমান হবে। এই যে ডিফারেন্স ব্যাপারটাকে, সেটাকে আমরা এইভাবে বলতে পারি। আমরা যদি মনে করি যে কে, প্রথমে তো আমরা R1 R2 ধরার সময় বুঝতে পারবো না যে কে বড় কে ছোট। অত যদি বুঝতে পারতাম তাহলে তো অঙ্ক করার আগেই সবকিছু হয়ে যেত, অঙ্কই করতে হতো না আমাদের। কিন্তু যেহেতু আমরা বুঝতে পারবো না, তাই আমরা আগে হয়তো ছোটটাকেই R1 ধরে নিলাম। কিন্তু সেক্ষেত্রে ফর্মুলা আমি R1 মাইনাস R2 লিখেছি, মানে R1 মাইনাস R2 করে দিবি, অথচ R1টা ছোট ছিল অঙ্কে। সেক্ষেত্রে বিয়োগ বেরিয়ে, মানে বিয়োগফলটা নেগেটিভ বেরিয়ে যাবে, সেটা কিন্তু চলবে না, সেটা হবে না। তাই আমরা যে কনসিয়াসলি জিনিসটাকে যেটা লেখা হয় সেটা হচ্ছে R1 ডিফারেন্স R2। R1 ডিফারেন্স R2 অর্থাৎ সবসময় বড় থেকে ছোট বিয়োগ, এটার মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ। এই যে জিনিসটা লেখা আছে সেটা বোঝায় R1 মাইনাস R2, বড় থেকে ছোট বিয়োগ বোঝায়। সবসময় মনে রাখবো বড় থেকে ছোট। এইটা লেখার মানে হচ্ছে R1 কেই আগে রাখতে হবে, এরকম কোনো কথা নেই, বড়কে আগে রাখতে হবে। R1 ডিফারেন্স R2 মানেই আমরা কিন্তু সবসময় বুঝবো যে R1 থেকে R2 বিয়োগ সেটা নয়, বরং যে বড় তার থেকে ছোটটা বিয়োগ। যদি তাতে অসুবিধা হয় তাহলে আমরা কি করব, R1 মাইনাস R2 করবো, করে একটা মডিউলাস সাইন ইউজ করে দেবো। অর্থাৎ একটা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু ইউজ করবো, যাতে করে যে ভ্যালুটাই বেরোক না কেন, সেটা আমি ছোট থেকেও যদি বাই চান্স বিয়োগ করি তাহলে তো বিয়োগ ফলটা নেগেটিভ বেরিয়ে যাবে। কিন্তু এই মড সাইনটার জন্য, এটাকে তো মড বলা হয়, তো সেই মডের জন্য কিন্তু আমরা পজিটিভ ভ্যালুটাই পাবো, অর্থাৎ পরম মানটা পাবো। ঠিক আছে, আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এত ডিটেলসে, তারা জাস্ট এইটুকুনি মনে রাখবি, সবসময় রেডিয়াস দুটো যে বড় রেডিয়াসটা থেকে ছোট রেডিয়াসটা বিয়োগ করে দেবো, ব্যাস। আর কোনো কথাই নেই সেখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে অন্তঃস্পর্শ করার শর্ত। অন্তঃস্পর্শ করলে কি হবে? তাহলে সেক্ষেত্রে স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি হবে তখন? অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক কিন্তু আগের নিয়মে বেরোবে না, কারণ আগেরটাতে পি পয়েন্টটা এ আর বি এর মাঝখানে ছিল। এইবার আমরা যদি একটু খেয়াল করি ঠিক করে, পি পয়েন্টটা কিন্তু আর এ বি এর মাঝখানে নেই, বরঞ্চ পি পয়েন্টটা এ বি এর বাইরের দিকে চলে গেছে। অর্থাৎ এখানে পি পয়েন্টটা এ বি সরলরেখাকে বিভক্ত নিশ্চয়ই করেছে, কিন্তু অন্তর্বিভক্ত করেনি, বহির্বিভক্ত করেছে। তার মানে এই জায়গাটা আমরা একটা জিনিসটা অবজেকশন, মানে একটা মাথায় রাখতে হবে যে যখন দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তখন স্পর্শ বিন্দু
ওই বৃত্ত দুটোর কেন্দ্র বিন্দুগামী সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে। অন দি আদার হ্যান্ড, আবার অন্যদিকে আমরা যেটা বলতে পারছি, যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, ঠিক আছে, যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তখন স্পর্শ বিন্দুটি তাদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখাকে বহির্বিভক্ত করছে, বাইরে থেকে বিভক্ত করছে। কোন অনুপাতে? না, তাদের ব্যাসার্ধের অনুপাতে অন্তর্বিভক্ত করছে বা বহির্বিভক্ত করছে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, খুব সুন্দর কনসেপ্ট জিনিসগুলো। ধীরে ধীরে বুঝতে হবে, ধীরে ধীরে জিনিসগুলোকে আমাদের আয়ত্তে আনতে হবে। তাহলে এখানে আমরা একটা কথা লিখতেই পারছি যে এবার হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বার করব। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ছবিতেই প্রকাশ পাচ্ছে যে স্পর্শ বিন্দুটা কিন্তু এখানে অন্তর্বিভক্ত করছে না, বহির্বিভক্ত করছে। তাহলে এখানে লিখে নিই, বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করলে, পি বিন্দুতে অন্তঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু পি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এবি কে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এবি কে তাদের ব্যাসার্ধের অনুপাতে অর্থাৎ R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত করবে। তার মানে সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সব সেম, আগেরটার মতোই, শুধু মাঝখানে একটা করে মাইনাস হবে। সুতরাং এক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কি হবে? সেটা হয়ে যাবে হচ্ছে, আমরা যদি এবি এর যে কোঅর্ডিনেটটা সেটাকে যদি আলফা 1 আগেরটার মতোই ধরি, আলফা 1, ঠিক আছে, এই কোঅর্ডিনেটটাকে আমি ধরছি হচ্ছে আলফা 1 বিটা 1, আর বিটা হচ্ছে, সেটা ধরেইছি প্রথমে, আরেকবার জাস্ট লিখে রাখছি, আলফা 2 বিটা 2। তাহলে সেটা কত হচ্ছে? আলফা 1 R1 মাইনাস আলফা 2 R2 ডিভাইডেড বাই R1 মাইনাস R2, কমা, এখানে একটু ভুল হলো, আবারও ভুল হয়ে যাচ্ছে জিনিসটা, এটা কিন্তু R2 R1 হবে। উল্টো উল্টো হয়, কাজটা কিন্তু সম্পূর্ণ উল্টো হয়। R2 মাইনাস R1, মানে আলফা 1 আলফা 2 সঙ্গে তো, মানে আলফা 1 বিটা 1 এর সঙ্গে R1 থাকার কথা, কিন্তু গুণটা হয় কিন্তু R2 সাথে। আলফা 1 এর গুণ হবে R2 সঙ্গে, আলফা 2 গুণ হবে R1 এর সাথে। একইভাবে বিটা 1 R2 মাইনাস বিটা 2 R1
ডিভাইডেড বাই R2 মাইনাস R1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যেহেতু অন্তর্বিভক্ত করছে না, এখানে বহির্বিভক্ত করছে, বহির্বিভক্তের ফর্মুলা কিন্তু এক্সটার্নাল সেকশনের ফর্মুলা কিন্তু এরকম মাইনাস হয়, আর ইন্টারনালি যখন বিভক্ত করবে তখন সেটা কিন্তু প্লাস হয়। ঠিক আছে, তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা পুনরায় আর একটা কোয়েশ্চেন আমরা এখানে সলভ করে নেব। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটি কি বলেছে এখানে। এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক 4 নম্বরের কোয়েশ্চেন। তার মধ্যে 8-এর দাগের যে প্রবলেমটা রয়েছে সেটা বলেছে, দুটো বৃত্ত দিয়ে দিয়েছে, সেই দুটো বৃত্ত, এখানে একটা বৃত্ত দিয়েছে আর এখানে একটা বৃত্ত দিয়েছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে মানে অন্তঃস্পর্শ করে কিনা দেখতে হবে এবং সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে একটা কথা আমি আর একবার বলে রাখি, সাধারণ স্পর্শক কি করে বের করতে হয়। সাধারণ স্পর্শকের সমীকরণ কি করে বের করতে হয় সেটা আমরা না বলে এই অঙ্কটা করতে পারবো না। ঠিক আছে, অন্তঃস্পর্শ করবে সেটা আমরা দেখিয়ে দিতে পারবো, কিন্তু সাধারণ স্পর্শকের সমীকরণ কি করে বের করতে হয় সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো অন্তঃস্পর্শ পর্যন্ত করি, তারপর সাধারণ স্পর্শকটা আমি দেখাচ্ছি। তাহলে সলিউশনে আসা যাক। এটাও সেম বর্ণনামূলক 4 মার্কসের যে প্রবলেম, 231 পেজের কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে সলিউশনে কি হচ্ছে, বৃত্ত দুটির সমীকরণ হলো x² প্লাস y² প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়ালস টু 0। আরেকটা সমীকরণ দিয়েছে x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার সমীকরণ দুটোকে আমরা কি করব, কম্পেয়ার করব কার সাথে, না বৃত্তের যে সাধারণ সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তার সঙ্গে কম্পেয়ার করে g বের করব, f বের করব, c বের করব, এবং সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক লিখবো মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ বের করবো হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। ঠিক আছে, এতটাই স্মুথলি আমাদের জিনিসটাকে আয়ত্ত করতে হবে যে আমরা চোখ বন্ধ করে যা যা করতে হবে পরপর বলে দিতে পারবো, এবং তার জন্য আমাদের ক্লাসটা বারবার করে, একবার না দরকার হলে দুবার করেও দেখতে হবে একই ভিডিও। দেখে দেখে জিনিসটাকে যখন একদম আমরা আয়ত্তে আনতে পারবো, ঠিক এইভাবেই না দেখে আমরা থরলি বলে দিতে পারবো যে এটার পর এটাই আমাকে করতে হবে, এইভাবে জিনিসটাকে আমাকে এগোতে হবে। ঠিক আছে, কারণ ক্লাসটার লেভেলটা সেই জায়গাতেই আমি করানোর চেষ্টা করছি যতদূর সম্ভব। তো এই ক্লাসগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে জিনিসগুলোকে নিখুঁতভাবে, যতটা করাচ্ছি ততটাই নিখুঁতভাবে তোমরা দেখো, ততটাই নিখুঁতভাবে প্র্যাকটিস করো, এবং ততটাই নিখুঁতভাবে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণকে ঠিক আছে, কিন্তু সবকিছুর জন্য দরকার শুধুমাত্র তোমাদের একটুখানি সময় এবং একটুখানি গুরুত্ব। গুরুত্ব দিয়ে জিনিসটাকে সিরিয়াসলি না করলে কিন্তু এ সমস্ত কথার কোনো দাম থাকবে না। তোমাদের মধ্যে অনেকেই জিনিসটার গুরুত্ব বোঝো, দেবে, কিন্তু শুধু কয়েকজনকে বা অনেকজনকে নয়, সবাইকেই দেওয়ার মতো জায়গায় আসতে হবে। তাহলে দেখো, 1 নম্বর সমীকরণকে x² প্লাস y² প্লাস 2g1x, আমি gx fx তো লিখেছি, কিন্তু যেহেতু দুটো করে বৃত্ত দিচ্ছে তাই g1 f1 এর সঙ্গে কম্পেয়ার করছি। 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0।
এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে কি হবে না, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার তো মিলছে, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার মিলছে। 2g1 এর পরিবর্তে +4 আছে, 2f1 এর পরিবর্তে -10 আছে, c1 এর পরিবর্তে -20 আছে। ঠিক আছে, মাইনাস মাইনাস করে করে কিন্তু যেটা মাইনাস আছে সেটা মাইনাসই বলছি, মাইনাসই লিখবো। মাইনাসের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে 2g1 is equals to +4, 2f1 equals to -10 and c1 is equals to কিন্তু -20। তাহলে 2g1 যদি 4 হয় তাহলে g1 সমান কত, 4/2 মানে 2, আর f1 মানে কত, -10/2 মানে -5, and c1 তো -20। সুতরাং তাহলে সেখান থেকে 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত হবে? সুতরাং 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g1, -f1। অর্থাৎ সেটাকে আমি যদি a নাম দিই বলতে সুবিধা হবে, -g1 -f1। তো সেটা কত, -2, -f1 এর মধ্যে আরো একটা মাইনাস আছে, তাহলে 2,5 -2,5 হয়ে গেল। ঠিক আছে, এবং ব্যাসার্ধ ইকুয়ালস যদি R1 বলি, আমি জানি না R1টা বড় বেরোবে না ছোট বেরোবে, R2 তো ওখানে বার করার ব্যাপার রয়েছে, R2 টাকে বার করবো। R1টা যেটা বের করতে চলেছি সেটা কিন্তু বড় হবে নাকি R2 থেকে ছোট হবে সেটা আমরা কিচ্ছু জানি না, জানার প্রয়োজনও বোধ করছি না। আমরা জাস্ট যেটাই বড় বেরোবে না কেন বড় থেকে ছোট বিয়োগ করবো। আমি থিওরির সময় R1 - R2 লিখেছি, কাউকে তো একটা বড় ধরে করতে হবেই। তাই আমি কিন্তু একদম প্রথমে স্পেসিফাই করে দিয়েছি বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1। তার মানে এই নয় যে R1টাই আমরা এখানে বড় হবে। ঠিক আছে, যেটা বড় বেরোবে তার থেকে বিয়োগ করবো ছোটটাকে। ফর্মুলায় R1 - R2 করেছি বলে কিন্তু আমি বারবার বলছি R1 - R2 করলে হবে না। ঠিক আছে, সবসময় পজিটিভ ডিফারেন্সটাই নেব, বড় থেকে ছোটটা বিয়োগ করবো এখানে। তো R1টা কত হবে, √, ফর্মুলা হচ্ছে g1² + f1² - c, g1² + f1² - c। এবার g1 প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দিতে হবে। g1² মানে কি, g1² মানে এই যে -2, g1 মানে কত 2, সরি 2 স্কোয়ার, আর f1 মানে কত -5 এর হোল স্কোয়ার, c1 মানে কত -20, মাইনাস তো একটা ফর্মুলার জন্য আছে, আবার -20। তাহলে 2 স্কোয়ার মানে কত 4, 5 স্কোয়ার মানে কিন্তু 25, +20, 20 + 4 হচ্ছে 24, 24 আর 25 হচ্ছে 49, 49 এর রুট করলে হচ্ছে +7। কত 7, +7 মানে 7, নট +-7। +-7 এর গল্প কিন্তু আগে বলা হয়েছে, প্লাস মাইনাস কখন লিখবো কখন লিখবো না। হুট করে একটা রুট করেছি মানে আমি শিখে গেছি প্লাস মাইনাস লিখতে হবে, প্লাস মাইনাস যখন সেখানে লিখে দেবো, তা করলে চলবে না। প্রথম কথা, রুটের আগে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে সেটা প্লাস মাইনাস কন্টিনিউ হয় না, রুটের ভিতর থেকে কখনো প্লাস মাইনাস বেরিয়ে আসে না। প্লাস মাইনাস রুটের আগে থাকলে তবেই সেটা কন্টিনিউ হয়। ঠিক আছে, অনেকের এতটা ভ্রান্ত ধারণা থাকলেও থাকতে পারে বা আছেও, সেটা হলফ করে বলা যায় যে অনেকে ভাবে যে হয়তো রুটের ভিতর থেকে প্লাস মাইনাস বেরিয়ে আসে, একদমই বেরিয়ে আসে না। রুটের ভিতর থেকে পরম মান বেরিয়ে আসে। প্লাস মাইনাস যদি বেরোনোরই হয় সেটা সমাধান করার সময় রুটের আগে থাকবে। ঠিক আছে, অনেক এর আগেও হয়তো বলেছি কথাগুলো, আর একবার আমি মনে করিয়ে দিই, কারণ এগুলো খুব ভাইটাল কথা, যে x² যদি 49 হয় তবে কি আমি বলতে পারি x √, মানে +-√49, +-√49, এবং তারপরে গিয়ে সেটা হবে 7।
ঠিক আছে, তারপরে গিয়ে সেটা হবে 7। কখনো এই নয় যে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 49 হয়েছে তাই এক্স ইকুয়ালস টু 49 রুট ওভার তাই প্লাস মাইনাস 7, একদম ভুল কথা। তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে প্লাস মাইনাস 7টা ভিতর থেকে বেরিয়ে এসছে। ভিতর থেকে কিচ্ছু সবসময় পজিটিভ জিনিস বেরিয়ে আসে, ভিতর থেকে পজিটিভ জিনিস বেরিয়ে আসে, এটা কোনো কমপ্লেক্স নাম্বার নয়। ঠিক আছে, এটা কোনো কমপ্লেক্স নাম্বারের পাওয়ার আমরা রুট করছি না বা হাফ করছি না। সেক্ষেত্রে তার গল্প আলাদা, সেগুলো আমরা হায়ার স্টাডিজে যদি ম্যাথ নিয়ে এগোই তাহলে জানতে পারবো, বা অন্য অনেক স্ট্রিমেও জানা যায়। কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার রয়েছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেখানে অনেক ডিটেলস অনেক কিছু জানবো। সেখানে জটিল রাশি আমরা ক্লাস 11-এও পড়েছি, সেখানেও পড়বো, কিন্তু সেখানে পড়তে গিয়ে দেখবো শুধুমাত্র সিঙ্গেল আমরা স্মল আর্গুমেন্ট পড়েছিলাম। স্মল আর্গুমেন্ট কমপ্লেক্স নাম্বারে, সেখানে ক্যাপিটাল আর্গুমেন্ট আছে, অর্থাৎ জেনারেল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্টের ব্যাপার রয়েছে। আমরা এতদিন যে থিটাটাকে লিখতাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি কস থিটা, সাইন থিটা, এগুলো সব আমরা ছোট হাতে লিখতাম। কেউ যদি বড় হাতে লিখে থাকে সে ভুল করে লিখেছে এবং সেটা লেখা উচিত হয়নি। কিন্তু সেখানে আমরা যেমন স্মল ট্যান থিটা রয়েছে, ক্যাপিটাল ট্যান থিটাও রয়েছে, যেমন স্মল সাইন থিটা আছে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারে, সেরকম ক্যাপিটাল সাইন থিটাও আছে, অ্যান্ড সো অন, এরকম অনেক কিছুই রয়েছে। ঠিক আছে, হাইপারবোলিক ফাংশন রয়েছে, সাইন হাইপারবোলিক, কজ হাইপারবোলিক, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে প্লাস মাইনাস রুটের আগেই চলে আসবে সমাধান করার সময়, কিন্তু রুটের ভিতর থেকে কখনোই বেরোবে না। রুটের ভিতর থেকে সবসময় মডিউলাস ভ্যালু বেরোয়। অর্থাৎ আমাকে যদি বলে কেউ √49, মানে তো আমি বলতেই পারি -7 এর হোল স্কোয়ার, তার মানে কি এটা -7 হবে রুট করলে? একদম হবে না, -7 এর মডিউলাস হবে, অর্থাৎ 7 হবে। ঠিক আছে, 7ই হবে এটা। যাই হোক, আমরা এবার অঙ্কে আবার ফিরি। √49 মানে হচ্ছে 7। ঠিক আছে, এত একক। এবার চলে আসে সেকেন্ড বৃত্তটা, দ্বিতীয় বৃত্তটাকে। এবার হচ্ছে 2 নম্বর বৃত্তের সমীকরণকে, 2 নম্বর বৃত্তের সমীকরণকে x² + y² + 2g2x + 2f2y এর সাথে তুলনা করে পাই। তাহলে g2 সমান 2g2 সমান কত বেরোচ্ছে, 2f2 সমান বা কত বেরোচ্ছে, আর c2 সমান কত বেরোচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে 2g2 ইকুয়েশনটা কত, -4 আছে, -4 আছে, +4 আছে, -4 -4 +4, তাহলে এখানে বসিয়ে দিই। -4 -4 +4, তার মানে g2 এর ভ্যালু হচ্ছে -2, f2 is also equals to -2, and c2 is 4, তাহলে they are 4। তাহলে 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক, সেটা যদি b বলি, তাহলে b এর কোঅর্ডিনেট কত হবে? সেটা হচ্ছে -g2 -f2 ফর্মুলা অনুযায়ী। তাহলে ফর্মুলা অনুযায়ী মাইনাস একটা থাকছে, বা g2 এর ভ্যালুতে আরো একটা মাইনাস। ফর্মুলা অনুযায়ী f এর ক্ষেত্রে মাইনাস থাকছে, আর f2 এর ভ্যালুতে আবার একটা -2। তার মানে আলটিমেটলি মাইনাসে মাইনাসে +2, +2। আর ব্যাসার্ধ কত হবে? ফর্মুলা হচ্ছে √g2² +f2² - c2। g2² মানে কত? g2² মানে কত, g2 মানে এই যে -2 এর স্কোয়ার, +-2 এর স্কোয়ার, c2 মানে হচ্ছে 4।
মাইনাস টু স্কোয়ার মানে কত, 4ই হবে, 2 স্কোয়ার করে আর মাইনাস স্কোয়ার করে প্লাস থাকছে, 4 + 4 - 4, একটা 4 কাটছে, এটা √4 হচ্ছে, অর্থাৎ 2 হচ্ছে একক, 2 ইউনিট রেডিয়াস হচ্ছে। তার মানে R1টা হচ্ছে বড়, কিন্তু আবারও বলছি R1টা এখানে বাই চান্স বড় ব্যাসার্ধ বেরিয়েছে, কিন্তু সবসময় বেরোতে পারে তাই নয়। যদি R2টা বড় বেরোতো তাহলে R2 থেকে R1 মাইনাস করতাম কনসিডার করার সময়। তাহলে এবার আমরা চেক করবো সেটা অন্তঃস্পর্শ করছে কিনা, তার জন্য বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বার করতে হবে। সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কত, এবি। এবার এবি দূরত্বটা কত, এ পয়েন্টটা কত আর বি পয়েন্টটা কত, এ পয়েন্টটা কত, বি পয়েন্টটা কত, এ পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে -2,5, এই যে এ পয়েন্টটা হচ্ছে -2,5 আর বি পয়েন্টটা হচ্ছে 2,2, -2,5 আর 2,2, এদের মধ্যবর্তী দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, তাহলে -2,5 কি লিখতে হয়, আমি একটা প্যাটার্ন ফরম্যাটের মতো করে বলে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে তোদের। হয়েছে, পয়েন্ট দুটো কি কি, -2,5 আর 2,2, এই -2 আর 5 প্রথম দুটোতে বসিয়ে দে, 2,2 সেকেন্ড দুটোতে বসিয়ে দে, ব্যাস হয়ে গেল। এবার ক্যালকুলেশন ঠিক করে করতে হবে, ক্যালকুলেশনে ভুল করলে কিছু হবে না, এটা একটা শর্ট ট্রিক্স বেশ। ঠিক আছে, -2 তার মানে -4, মাইনাস, এখানে প্লাস হবে, মাইনাস না, প্লাস। এবার 5 - 2, 5 - 2 মানে হচ্ছে 3, তাহলে -4 স্কোয়ার মানে 16 প্লাস 9 তার মানে 25, তার মানে 5, তার মানে আসছে কত, 5। এবং 5কে আমরা লিখতেই পারি 7 - 2, 7কে আমরা বলতেই পারি R1, 2কে আমরা বলতেই পারি R2, তার মানে ব্যাসার্ধ দ্বয়ের পার্থক্য। তাহলে কি করলাম, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের পার্থক্যের সঙ্গে সমান হয়ে গেল, তার মানে অন্তঃস্পর্শ করেছে, তার মানে অন্তঃস্পর্শ করেছে। সুতরাং বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করে। বোঝা গেল, বৃত্ত দুটো তাহলে কি হচ্ছে, পরস্পরকে কিন্তু অন্তঃস্পর্শ করছে। ওকে, ব্যাস। এবার আমাদের যেটা বলেছে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে, সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে। তো তার জন্য আমাদের একটা থিওরি জানতে হবে, যে স্পর্শবিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ, সেটা কিন্তু বোথ অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত, মানে অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ দুটো ক্ষেত্রেই সেম কনসেপ্ট, সেম নিয়ম। ঠিক আছে, আমি এখানে লিখেই রাখছি, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ উভয়েই উভয়ই এক, এই থিওরিটা। ঠিক আছে, এখানে সাধারণ স্পর্শকের সমীকরণ যদি বাইরে থেকেও স্পর্শ করে যেভাবে বার করব, ভিতর থেকে স্পর্শ করলেও ঠিক সেইভাবেই এটা বের করতে হবে। স্পর্শবিন্দুতে যখন দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, সাধারণ স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এখানে ধর একটা বৃত্ত রয়েছে,
বৃত্তটা ধরলাম এরকম ভাবে এখানে একটা রয়েছে, ওকে, আরেকটা বৃত্ত এরকম ভাবে রয়েছে, আরেকটা বৃত্ত এরকম ভাবে রয়েছে, এটা হচ্ছে বহিঃস্পর্শ। কিংবা একটা বৃত্ত রয়েছে এরকম ভাবে, আরেকটা বৃত্ত রয়েছে ভিতরে, আরেকটা বৃত্ত রয়েছে ভিতরে, তাহলে সেক্ষেত্রে অন্তঃস্পর্শ হচ্ছে। তো উভয় ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেমই থাকবে, উভয় ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমাদের কাছে সেম থাকবে, মানে কনসেপ্টটা সেম, যেটা যেভাবে আমরা বার করব সেই দুটো ক্ষেত্রেই কনসেপ্টটা কিন্তু সেম। কিভাবে করব, কিভাবে আমরা করব, সেটা হচ্ছে আমাদের কাছে এখানে জানার। আমি ধরলাম এখানে যে স্পর্শকটা, তাহলে এখানে যখন স্পর্শ করি তাহলে এখানে একটা তাদের মধ্যে সাধারণ স্পর্শক থাকবে। কিংবা যদি স্পর্শটা অন্তঃস্পর্শ হয়, ভিতর থেকে স্পর্শ হয়, তাহলে এখানে একটা সাধারণ স্পর্শক থাকবে, ওকে, এখানে একটা সাধারণ স্পর্শক থাকছে। তো সেই সাধারণ স্পর্শকের সমীকরণটা কি হবে, সেই সাধারণ স্পর্শকের জন্য সমীকরণটা কি হবে, সেটা হচ্ছে আমাদের বের করার। তাহলে দেখ, মনে করি বৃত্ত দুটির সমীকরণ, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 = 0, এবং আরেকটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 = 0। তাহলে এই বৃত্ত দুটো যদি পরস্পরকে স্পর্শ করে, এটা অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ যাই হোক না কেন, তাহলে স্পর্শ বিন্দুতে স্পর্শকের যে সমীকরণ সাধারণ স্পর্শকে, সেটা কি হবে, অর্থাৎ সাধারণ বলছি মানে যে এই যে স্পর্শকটা আছে সেটা এটা হলো স্পর্শক, আবার এটার জন্য তার মানে তাদের কমন স্পর্শক, কমন ট্যানজেন্ট, এক্ষেত্রেও তাই, এটারও স্পর্শক আবার এটাই ভিতরটারও স্পর্শক, অর্থাৎ কমন ট্যানজেন্ট। তো সেই সাধারণ স্পর্শকের সমীকরণ কি করে বার করতে হয়, জাস্ট আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে যদি 1 নম্বর এবং এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 এবং 2, 1 নম্বর, 2 নম্বর বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শকের সমীকরণ হবে 1 নম্বর এবং 2 নম্বর বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শকের সমীকরণ হবে। কি করে করব, জাস্ট 1 নম্বরের সঙ্গে 2 নম্বরটার একটা কানেকশন তৈরি করতে হবে। প্রথম বৃত্তটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো, ফার্স্ট যে সার্কেলটা রয়েছে তাকে অ্যাজ ইট ইজ আমরা লিখে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস 2 প্লাস c1 প্লাস কে ইন্টু কোন একটা কে নিয়ে নেবো বা ল্যামডা নিয়ে নেবো, যা কিছু নিতে পারি, নিয়ে পরের সমীকরণটাকে পরপর লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 = 0।
তার মানে এক্স স্কোয়ার যদি কমন নিই, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে পেয়ে যাবো হচ্ছে 1 + k ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 + k ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 যদি কমন নিই তাহলে g1 g2 রয়েছে। তার মানে g1 + g2k ইন্টু এক্স, আবার f1 এর সময় +2 লিখলাম, আর f1 এখানে থাকলে f1 আর এখানে থাকলে হচ্ছে f2k। ঠিক আছে, f1 + f2k ইন্টু ওয়াই প্লাস c1 + c2k ইজ ইকুয়ালস টু 0 থাকলো। ঠিক আছে, তো এখন যেহেতু সাধারণ স্পর্শক যেহেতু বলছি, সাধারণ স্পর্শক নিশ্চয়ই একটা সরলরেখা, আর সরলরেখার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত কোনো টার্ম নিশ্চয়ই থাকবে না, থাকবে হচ্ছে এক্স ওয়াই কনস্ট্যান্ট এগুলো থাকবে, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম নিশ্চয়ই থাকবে না। তাহলে যেহেতু এখানে আমি যদি নাম্বারিং করি 3 নম্বর, যেহেতু সাধারণ স্পর্শক একটি সরল রেখা, সেক্ষেত্রে তাহলে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সহগ 0 হবে, সরল রেখা। তার মানে 3 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের সহগ coefficient of x square equals to coefficient of y square, এবং সেটা ইকুয়ালস টু কত, 0ই হবে, দুজনেই 0 হবে। কারণ কোনো সরলরেখার সমীকরণ, এর আগে আমরা সরলরেখা চ্যাপ্টারটা পড়েছি, সেখানে কোনো এক্স স্কোয়ার যুক্ত কোনো সমীকরণ কিন্তু হয়নি, বা ওয়াই স্কোয়ার যুক্ত কোনো সমীকরণ হয়নি। সরলরেখার সমীকরণ সবসময় লিনিয়ার সমীকরণ হবে, 1 ডিগ্রির সমীকরণ হবে, 1 ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সর্বোচ্চ ঘাত 1 থাকবে সেখানে। ঠিক আছে, যেমন এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত ওয়াই, ওয়াই এর ঘাত 1। কখনোই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত এই দ্বিঘাত সমীকরণ আমাদের সরলরেখাদের ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, দুটো সরলরেখা যুগ্ম বা পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে আসতেই পারে, কিন্তু কখনোই শুধু একটা সিঙ্গেল সরলরেখার ক্ষেত্রে, আর যাই হোক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম বা আরো হায়ার ডিগ্রি টার্ম কখনোই আসবে না। তো এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ার সহগ কি হচ্ছে, 0 হচ্ছে, তার মানে 1 + k is equals to 0, and this gives k is equals to -1, k equals to -1. And if we put k equals to -1 in equation 3, then we will get k equals to -1 and equation 3. তাহলে therefore equation 3 becomes, তার মানে 3 নম্বর সমীকরণে k equals to -1 বসিয়ে পাই, তাহলে k equals to যেমনি -1 বসাবো 1 + k 0 হয়ে যাবে। ঠিক আছে, 1 + k টা 0 হয়ে যাবে, কারণ এমনিতেও লিখেছি 1 + k 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব 0, তার মানে থাকছে কত এখানে, প্রথম দুটো শূন্যই হবে, তারপরে থাকবে 2g1 + g2, 2 ইন্টু g1 + g2, আর k এর ভ্যালু হচ্ছে -1 ইন্টু এক্স, প্লাস 2 ইন্টু f1 + f2, k এর ভ্যালু হচ্ছে এগেন -1 ইন্টু y, প্লাস c1 + c2 ইন্টু -1 ইকুয়ালস টু 0। কে এর ভ্যালুগুলো বসিয়েছি, তাহলে 2 2 এগুলো শব্দেরই মানে কেটেই যায়। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি 2 ইন্টু, তাহলে g1 - g2 ইন্টু এক্স, প্লাস 2 ইন্টু f1 - f2 ইন্টু ওয়াই, প্লাস c1 - c2 ইকুয়ালস টু 0। এটাই হবে
আমাদের কাছে স্পর্শকের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের কাছে স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শকের সমীকরণ। অর্থাৎ আলটিমেটলি যদি ঠিক করে খেয়াল করে দেখি, তাহলে আমরা সমীকরণ দুটোকে বিয়োগ করে দিলেই কাজ মিটে যাবে। যে সমীকরণ দুটো থাকবে সেই ১ আর ২ নম্বর সমীকরণকে যদি আমরা সাবট্রাক্ট করে দিই, তাহলেই কিন্তু সাধারণ স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে? এখানে একটা কথা আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি টেকনিক্যালি, নইলে আমার মন থেকে সায় দিচ্ছে না কথার আগে, যে স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের সমীকরণ, আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যত টার্ম এসছে, ফলে সেটাকে আমি একটা জিনিস করে রাখছি, সাধারণ স্পর্শক আমরা করছি না, স্পর্শবিন্দুগামী যে কোনো যে কোনো লেখো, অর্থাৎ যে কোনো কার্ভের ইকুয়েশনই কিন্তু হবে হচ্ছে, লেখা বলতে কার্ভ, সমীকরণ হবে এরকম। ওকে? তাহলে এখানে আমরা একটা জাস্ট মনে রাখার জন্য একটা নোট করে রাখছি বা একটা রিমার্ক করে রাখছি, যে ১ এবং ২ নম্বর সরলরেখা, ১ ও ২ নম্বর সমীকরণ দুটি বিয়োগ করে দিলেই ১ এবং ২ নম্বর সমীকরণ দুটি বিয়োগ করে দিলেই আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমার যদি এখন যদি ইকুয়েশনটি এরকম হয়, কিন্তু এক্ষেত্রে উভয় সমীকরণের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে, সমান হতে হবে। ওকে? অর্থাৎ এখানে একটা কথা আমি বলেই রাখি, অর্থাৎ আমি কিন্তু যা বলছি একদম ডিটেলসে বলছি, উপর উপর থেকে একটু ভাষা ভাষা বলবো, তারপর পরীক্ষার সময় ঠিক করে আমরা লিখতে পারবো না, সেই জিনিসটা কিন্তু আমি একদমই চাইছি না, একদমই সেটা করলে হবে না। যা যেটুকুনি বলছি প্রথম থেকে আমরা ডিটেলসে শিখবো, তারপর পরীক্ষার সময় যা আসার আসবে সেটা আমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবো, যদি আমাদের কনসেপ্ট ভালোভাবে থাকে এবং সেই সাথে এইভাবে কনসেপ্ট ওয়াইজ আমরা প্রবলেমগুলোকে সলভ করি। ঠিক আছে? এবং এইভাবেই আমি ক্লাস 12 এর প্রতিটা জিনিস প্রতিটা মুহূর্তে তোমাদের তৈরি করাবো। তার জন্য এখনই কিন্তু নিজেদের নাম ক্লাস 12 এর জন্য এনরোল করে রাখো। যাদের অন্য কোনো সাবজেক্ট হয়, যেহেতু আমি পড়াই না বা পড়াচ্ছি না, তো সেক্ষেত্রে তাদের সেই কথাটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তোমাদের কোনো রকম ভাবেই কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এতটাই নিখুঁতভাবে ক্লাস হবে। তাই তোমরা অবশ্যই এখনই ক্লাস 12 এর জন্য নাম এনরোল করে রাখো তোমাদের, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে আমাকে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে এসএমএস করে। উভয় সমীকরণের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে। অর্থাৎ অর্থাৎ যদি বৃত্ত দুটি
বৃত্ত দুটোর সমীকরণ যদি আমি এরকম ধরি যে সামথিং এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, দুটোই এই নিতে হবে, কারণ একটা বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আলাদা হলে কখনোই সেটা একটা বৃত্ত থাকে না, আর যাই থাকুক। ঠিক আছে, 2g1x, তার জন্য আমরা 3 নম্বর ক্লাস ফলো করতে 4 নম্বর ক্লাস ফলো করতে হবে, সেখানে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি, বা যেখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে আলোচনা করেছি, যে কখন একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ একটা বৃত্তের সমীকরণকে স্পেসিফিক্যালি নির্দেশ করবে বা রিপ্রেজেন্ট করবে। তার জন্য ক্রাইটেরিয়াটা কি সেটা নিয়ে আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং সেই রিলেটেড প্রবলেমও সলভ করেছি, তাই সেটা 4 নম্বর ভিডিওটা দেখতে হবে যে কখন একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ বৃত্তকে নির্দেশ করছে। সেখানে আমি স্পেসিফিক একদম ফিক্সড ভাবে বলেছি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে সমান হতে হবে, এবং এক্স ওয়াই যুক্ত এক্স ইন্টু ওয়াই জাতীয় কোনো টার্ম সেই ইকুয়েশনের মধ্যে থাকবে না বৃত্তের সমীকরণে। যেমন কোন বৃত্তের সমীকরণ যে দিচ্ছে কোয়েশ্চেনে, কোনো এক্স ইন্টু ওয়াই জাতীয় টার্ম কিন্তু থাকছে না, এক্স থাকছে, ওয়াই থাকছে, এক্স স্কোয়ার থাকছে, ওয়াই স্কোয়ার থাকছে, কনস্ট্যান্ট টার্ম থাকছে, কিন্তু কোনো এক্স ইন্টু ওয়াই জাতীয় টার্ম কিন্তু এক্স ইন্টু ওয়াই জাতীয় কোনো টার্ম কিন্তু সেখানে থাকছে না। এবং এমন কোনো সমীকরণ তোরা দেখাতে পারবি না যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আলাদা আছে, মানে এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2x মাইনাস 10y প্লাস 8 ইকুয়ালস টু 0। সব হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু এটা হতে পারে না বৃত্তের সমীকরণের ক্ষেত্রে। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে কিছু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 5 আছে, সেটা কিন্তু হতে পারে না, তাহলে সেটা বৃত্ত তৈরি হবে না। কি তৈরি হবে সেটা জানার জন্য আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রয়েছে হায়ার স্টাডিজে, সেটাকে ট্রান্সলেশন রোটেশন করে আমাদের ক্যানোনিক্যাল ফর্মে আনতে হয়, এনে তাহলে বুঝতে পারবো সেটা প্যারাবোলা হবে না, ইলিপস হবে না, হাইপারবোলা হবে না, সার্কেল হবে না, পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, কি হবে সেটা তখন বোঝা যায় যেভাবে দিক লাগান। তো যাই হোক, আমরা একটু আবার অঙ্কে আসি। এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর বি এক্স স্কোয়ার, আর একটা বৃত্ত ধর দিয়েছে বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে যদি সাধারণ সমীকরণ বার করতে বলে, সাধারণ স্পর্শকের সমীকরণ, এই বৃত্ত দুটির এটা যদি 1 নম্বর বৃত্ত হয় এখন, আর এটা যদি হয় 2 নম্বর বৃত্ত, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ হবে 1 নম্বর সমীকরণকে, সেক্ষেত্রে আমি বলেছি কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান করে নিয়ে কাজটা করতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 করে নিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 করে নিয়ে কাজটা করতে হবে, সমান করতে হবে, বা 1 করে নিতে হবে, বা 1 করে নিতে হবে। তাহলে 1 করে নিতে হবে মানে আমরা এটাকে লিখতেই পারি, এটাকে 1 নম্বর না দিয়ে আমরা বলতেই পারি সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ দিয়ে ভাগ করলে তো সব এক হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্টটা, তাহলে 2g1/a প্লাস ইন্টু এক্স 2f1/a ইন্টু ওয়াই প্লাস c1/a ইকুয়ালস টু 0। আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2/b ইন্টু এক্স প্লাস 2f2/b ইন্টু ওয়াই প্লাস c2/b ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইকুয়েশনের খেলা জাস্ট এখানে। তো এটা হচ্ছে 1 নম্বর, আর এটাকে 2 নম্বর দেবো, দেন আমরা বিয়োগটা করব, তারপর আমরা 1 - 2 ইকুয়ালস টু 0 করে দেবো। দ্যাট অর্থাৎ প্রথমটা কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1/a ইন্টু এক্স
প্লাস 2f1/a ইন্টু এক্স প্লাস c1/a মাইনাস, এবার এই সমীকরণটা পুরো বিয়োগ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2g2/b ইন্টু এক্স মাইনাস 2f2/b ইন্টু ওয়াই মাইনাস c2 ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কাটবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে, কেটে গিয়ে আমরা কি পাবো এখান থেকে, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 2g1/a মাইনাস টুটা কমন যাচ্ছে, আর কিছুই কমন যাচ্ছে না। 2 ইন্টু তাহলে g1/a মাইনাস g2/b ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1/a মাইনাস f2/b ইন্টু y প্লাস 2 ইন্টু c1/a মাইনাস c2/b। এটা হবে তখন সাধারণ স্পর্শকের সমীকরণ। এই কনসেপ্টের উপর আমরা আবার আগের প্রবলেমটা আসি, যেখানে বলেছিল যে অন্তঃস্পর্শ করে দেখাতে, সেটা আমরা দেখিয়েছি, কিন্তু সেই সাথে বলেছিল যে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে। তো সেটা আমরা কি করে করবো, তাহলে তার থিওরিটা আমরা করে ফেললাম, এবার সেটা লিখি যে 1 নম্বর ও 2 নম্বর বৃত্তের স্পর্শবিন্দুগামী 1 নম্বর ও 2 নম্বর যে বৃত্ত ছিল তার স্পর্শবিন্দুগামী যে কোনো লেখের সমীকরণ হবে, জাস্ট এটা কে নিয়ে নিতে হবে। 1 নম্বর 2 নম্বর বৃত্তটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20, এই দুটো বৃত্ত ছিল। ঠিক আছে, এই দুটো বৃত্ত জাস্ট এখান থেকে কপি করে নি। তাহলে এই দুটো বৃত্তকে কিভাবে সাজাতে হয়, লেখন যে কোনো তাদের স্পর্শবিন্দুগামী সমীকরণ করতে গিয়ে জাস্ট একটাকে লিখতে হয় আর একটাকে কে দিয়ে পাশে লিখে দিতে হয়, তাই তো, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের কমন নিতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো কমন নিতে হবে। আমি থিওরিটিক্যালি করছি, যদি ছোট করে করতে হয় তাহলে জাস্ট সমীকরণ দুটো বিয়োগ করে দিলেই হয়ে যাবে, যে এখানে কে না লিখে ডাইরেক্ট এটা মাইনাস এটা করে দিলেই চলে আসবে। ঠিক আছে, আমি একদম থিওরিটিক্যালি করছি, যে এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই, এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 1 আছে, এখানে কে আছে, তাহলে 1 মাইনাস কে, সরি 1 প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 4x আছে, এখানে মাইনাস 4k আছে, তার মানে 4 যদি কমন নিই 1 মাইনাস কে ইন্টু এক্স মাইনাস এখানে মাইনাস 10 আছে, আর এখানে কে ইন্টু মাইনাস 4 আছে, তার মানে এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে -2। ঠিক আছে, নিজেদের মতো ক্যালকুলেশন করতে হবে এই জায়গাটাতে, শুধু কমন নিয়ে নেওয়ার ব্যাপার। 2 - 2 যদি কমন নিই তাহলে এটা হয়ে গেল 5, আর এখান থেকে হয়ে গেল হচ্ছে +2k ইন্টু ওয়াই। আর সি এর দিক থেকে যদি দেখি তাহলে -20, আর এখানে হচ্ছে 4k, তাহলে এখানেও 4 কমন যাচ্ছে, এখানেও আলটিমেটলি 4 কমন যাচ্ছে। একটা স্টেপ এক্সট্রা করে নিবি তোরা, নাহলে ভুল হয়ে যেতে পারে। আমি ডাইরেক্ট করছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যদি 4 কমন নিই, কিংবা যদি মাইনাসই কমন নিই -4, তাহলে প্রথমটা পেয়ে যাবো হচ্ছে 5 এবং পরেরটা পেয়ে যাবো হচ্ছে -k ইকুয়ালস টু 0। এখন সাধারণ স্পর্শক যেহেতু একটা সরল রেখা, তাহলে এখানে নাম্বারিং করি আমরা, এটা 3 নম্বর, যেহেতু সাধারণ
স্পর্শক হলো একটি সরল রেখা। তাহলে 3 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ দুটোই শূন্য হবে, তাই একসঙ্গে বললাম এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ ইকুয়াল টু শূন্য। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কত? 1 + k করে করে, তার মানে 1 + kটাই শূন্য। তার মানে কে এর মানটা হচ্ছে এখানে তাহলে -1, কে এর মানটা -1, তাহলে সেই -1 এখন 3 নম্বরে বসিয়ে দেবো। সুতরাং 3 নম্বর সমীকরণে k ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে কে ইকুয়ালস টু যদি -1 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটা আসছে হচ্ছে 1 - 1 এক্স স্কোয়ার প্লাস 1 - 1 ওয়াই স্কোয়ার প্লাস 4 × 1 মাইনাস অফ -1, কারণ এখানে কে এর ভ্যালু -1 বসছে, ইন্টু এক্স -2 5 + 2 × -1 ইন্টু ওয়াই -4 5 মাইনাস অফ -1 ইকুয়ালস টু 0। 1 - 1 কত হচ্ছে? 0, মানে এগুলো সব জিরোই হয়ে যাবে। এমনিতেও তো আমি এমন ভাবে চুজ করেছি কে টা যাতে করে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ শূন্যই হয়, কারণ সাধারণ স্পর্শকের সমীকরণ বার করতে চলেছি এবং সেটা একটা সরল রেখা, আর সরলরেখার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম থাকবে না, শুধুমাত্র এক্স ওয়াই যুক্ত এবং কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে। তাহলে +4, এবার 1 মাইনাসে মাইনাসে প্লাস আমার 2 হয়ে যাচ্ছে, -2, আর এখানে 5 -2 -4, এখানে 5 + 1 মাইনাসে মাইনাসে, তাহলে কত আসছে? 4 × 2 = 8, তাহলে 8x মাইনাস 3 5, এখানে হচ্ছে 3, তাহলে 3 × 2 = 6, একবারই লিখে দিচ্ছি এগুলো, প্লাস 4 6 24 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা কমন নিই, যদি 4 কমন, 4 তো আর কমন যাচ্ছে না, এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে চলে আসছে যে 4x - 3y প্লাস 12 ইকুয়ালস টু 0। তার মানে 4x - 3y প্লাস 12 ইকুয়ালস টু 0 লিখতে পারি এটাকে, কারণ এই 2টা তো আর শূন্য না, শূন্য হলে এটাই হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদের মিস হয়েছে, এটা হচ্ছে +12, এটা -12 হবে, এটা -24 হবে। এটা মাইনাস হবে, অর্থাৎ সেটাকে আমরা লিখতেই পারি 4x - 3y ইকুয়ালস টু 12। এটাই হবে নির্ণয় সাধারণ স্পর্শকের সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখেছি আজকের ক্লাসে? আজকে এখনো পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে কখন দুটো বৃত্ত একে অপরকে বহিঃস্পর্শ করবে, কখন দুটো বৃত্ত একে অপরকে অন্তঃস্পর্শ করবে। যদি বহিঃস্পর্শ করে তাহলে সেই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে, যদি অন্তঃস্পর্শ করে তাহলে সেই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে। এবং যেহেতু স্পর্শ করছে তাহলে স্পর্শবিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে, সেই সাধারণ স্পর্শক কি করে বের করতে হয় তার থিওরি করলাম, তার রিলেটেড প্রবলেমও কিন্তু আমরা ডাইরেক্ট সলভ করে নিলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি এতটুকুই আলোচনা করছি স্পর্শক সংক্রান্ত আরো কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচার আলোচনা করব। আজকের ক্লাসে তাহলে এতটাই কমপ্লিট করছি আমি। নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে কিন্তু আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করে নেবে, যাতে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাও যদি এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে তোমাদের যা প্রবলেম হবে সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যে নতুন চ্যানেল আমাদের এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়। যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্তভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে 0 থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।